2025 এসে অর্থ উপার্জনের জন্য ট্রেডিং নাকি ইনভেস্টমেন্ট কোনটি আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে? শুধুমাত্র ব্যাংকে টাকা রাখলে যে ভাই আপনি অনেক কিছু করতে পারবেন জিনিসটা কিন্তু এমন না, বরং ওইটা আপনার ভালোর থেকে খারাপটাই বেশি। কিভাবে খারাপটা বেশি? তবে এতটুকু বলে রাখি, যদি আসলে ফাইন্যান্সিয়াল জগতে আপনার ভালো কিছু করার ইচ্ছা থাকে, এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে ভাই, অনেক কাজে আসবে। বলবেন যে ভাই আমাদের কি মানে প্রাইমারি স্কুলে পড়াশোনা করাইতে আসছেন, যেগুলো বলতেছেন ভাই এই জিনিসগুলো যদি আপনি যে কোনো একটা জায়গা যখন একটা ভালো কিছু করতে যাবেন, আপনি যদি শুরুটা যদি একেবারে স্মুথলি ভাবে শিখতে পারেন বা বুঝতে পারেন, সবচেয়ে বড় ব্যাপার যদি আপনি বুঝতে পারেন সহজভাবে, তাহলে কিন্তু শিখতে পারবেন আরো সহজভাবে। আসসালামু আলাইকুম। 2025 এসে অর্থ উপার্জনের জন্য ট্রেডিং নাকি ইনভেস্টমেন্ট কোনটি আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে? এবং আরও একটা কথা বলে দিই, যদি এই সময়ে এসেও যদি বর্তমানে আপনি একজন ফাইন্যান্সিয়াল এস্টাবলিশ ব্যক্তি না হতে পারেন বা যদি আপনার ইচ্ছা না থাকে, তাহলে আমার মনে হয় না আপনি ইন ফিউচারে আর কিছু করতে পারবেন। অ্যাটলিস্ট আপনি এস্টাবলিশ না হন, কিন্তু আপনার যদি ইচ্ছা শক্তিটাই না থাকে, তাহলে ভাই আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ বর্তমানে এমন একটা সময়, আপনি যদি আপনার আশেপাশে মানুষদের খেয়াল করেন, এরকম অনেক মানুষদের দেখতে পারবেন যাদের একটা সময় কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, বাট বর্তমানে তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে। তো এটা কীভাবে সম্ভব? আসলে আমাদের একটাই সমস্যা, আমরা মনে করি কি ব্যাংকে যদি আমরা এফডিআর করে রাখতে পারি কয়েক লক্ষ টাকা, ব্যাংক তো আমাদের খুবই সুন্দরভাবে বছর শেষে 5% বা 10% ইন্টারেস্ট আর একটা ইন্টারেস্ট দিচ্ছে, এবং ওইটাই হচ্ছে আমাদের অনেক বড় কিছু। কিন্তু আমরা এতটাই বোকা যে আমরা এইটাই জানি না যে আসলে এটা যে আমাদের কত বড় একটা ক্ষতি হচ্ছে। তো আজকে হচ্ছে আমরা জানবো আসলে ইনভেস্টিং এবং ট্রেডিংটা কি, এবং কোন প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, বা কোনটা করলে অ্যাকচুয়ালি আমরা ভালো কিছু করতে পারবো। শুধুমাত্র ব্যাংকে টাকা রাখলে যে ভাই আপনি অনেক কিছু করতে পারবেন জিনিসটা কিন্তু এমন না, বরং ওইটা আপনার ভালোর থেকে খারাপটাই বেশি। কীভাবে খারাপটা বেশি শেষের দিয়ে গিয়ে ইনশাল্লাহ আমি একেবারে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি নিজে বুঝে যাবেন তখন যে আসলে আপনার কোনটা করা উচিত ছিল। ঠিক আছে, আসুন ফার্স্ট অফ অল আরেকটা কথা বলে দিই, আজকের এই ভিডিওটা দেখে আপনি কোথাও যদি কোনোভাবে আমার থেকে ইনফ্লুয়েন্স হয়ে যান এবং হয়ে গিয়ে যদি ওই প্ল্যাটফর্মে যদি ডিপোজিট করে ফেলেন, তখন কিন্তু এটার দায়ভার আমি নিব না। আমি শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে নিই, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র আমি এডুকেশন পারপাস এইটা দেখাবো যে ইনভেস্টিং জগতে বা হচ্ছে আপনার অর্থ উপার্জনের জগতে আপনি কোন প্ল্যাটফর্মগুলোয় হচ্ছে যদি ইনভেস্ট করেন, বা হচ্ছে কোন প্ল্যাটফর্মগুলো কীভাবে টাকা আপনি দিলে হচ্ছে কীভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন, ওই জিনিসগুলো হচ্ছে আমি মেইনলি দেখাবো। তো এখানে অবশ্যই আজকের এই ভিডিওটা অনেকটা ভ্যালিড একটা ভিডিও হবে। তবে এতটুকু বলে রাখি, যদি আসলে ফাইন্যান্সিয়াল জগতে আপনার ভালো কিছু করার ইচ্ছা থাকে, এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে ভাই, অনেক কাজে আসবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যেহেতু ট্রেডিং ভালো নাকি ইনভেস্টিং ভালো, এই জিনিসটা জানতে গেলে আমাদের একদমই সবার প্রথমে জানতে হবে যে ট্রেডিং কি, ইনভেস্টিং কি, এদের তফাৎ কি, বা এটার আসলে সাদৃশ্য কোথায়, অনেক কিছু আমরা জানবো, অনেক কিছু জানবো। ঠিক আছে, শুধু এতটুকু বলবো, কথা স্কিপ করেন না, এখানে আমার লাভ নেই বরং আপনারই লাভ হবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা জানি ট্রেডিং এবং ইনভেস্টিং জিনিসটা কি। একেবারে সহজ ভাষায় আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ বুঝে দেওয়ার ট্রাই করব। দেখুন, যেই কোনো একটা অ্যাসেট বা যেই কোনো কিছু হইতে পারে, ওই অ্যাসেটটাকে ফান্ডামেন্টাল এবং হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বাই এবং সেল করাকেই মূলত ট্রেডিং বলে। আমি বুঝাতে পারলাম? একেবারে সহজ ভাষায় বলে, যেই কোনো একটা জিনিসকে আপনি অ্যানালাইসিস করে বাই বা সেল করাকে মূলত ট্রেডিং বলে বা ইনভেস্টিং বলে। একেবারে সহজভাবে সংজ্ঞা, এর থেকে সহজভাবে ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের সংজ্ঞা দেওয়া যায় না। ঠিক আছে, এরপরে আসি ট্রেডিং কত প্রকার। দেখুন, ট্রেডিং একেবারে প্রধানত হচ্ছে দুই প্রকার। ট্রেডিং এবং ইনভেস্টিং হচ্ছে প্রধানত দুই প্রকার। বলবেন যে ভাই আমাদের কি মানে প্রাইমারি স্কুলে পড়াশোনা করাইতে আসছেন, যেগুলো বলতেছেন ভাই এই জিনিসগুলো যদি আপনি যে কোনো একটা জায়গা যখন একটা ভালো কিছু করতে যাবেন, আপনি যদি শুরুটা যদি একেবারে স্মুথলি ভাবে শিখতে পারেন বা বুঝতে পারেন, সবচেয়ে বড় ব্যাপার যদি আপনি বুঝতে পারেন সহজভাবে, তাহলে কিন্তু শিখতে পারবেন আরও সহজভাবে। বোঝাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যদি শুরুটা অনেক সুন্দরভাবে বুঝেন, স্মুথলিভাবে বুঝেন, পরে গিয়ে দেখবেন আপনি অটোমেটিকভাবে তাড়াতাড়ি শিখতে পারবেন। কারণ শুরুতে তো আপনার শেখার কিছু না, এখানে বোঝার অনেক কিছু আছে। তো তাহলে আমরা কি বললাম, ট্রেডিং বা ইনভেস্টিং প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লং টার্ম ট্রেড আর একটা হচ্ছে শর্ট টার্ম ট্রেড। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে শর্ট টার্ম ট্রেডটা কি। শর্ট টার্ম ট্রেড আমরা শুনেই বুঝতেছি অল্প সময়ের কোনো ব্যাপার স্যাপার এখানে বোঝানো হচ্ছে। তো শর্ট টার্ম ট্রেডটা মূলত কিন্তু আবার হচ্ছে চার প্রকার, বুঝেন? কিন্তু আমি প্রথম বলছি কি ট্রেডিং এবং ইনভেস্টিং প্রধানত হচ্ছে দুই প্রকার, তার মধ্যে শর্ট টার্ম ট্রেড হচ্ছে আবার চার প্রকার। শর্ট টার্ম ট্রেড, ঠিক আছে, আমি এখানে একটু লিখি, এখানে লিখতে পারবো কি না এসেছো, শর্ট টার্ম TERM। আসলে এখানে লেখাটা অনেক বাজে হচ্ছে, তার রিজন হচ্ছে এখানে হাত রাখার জায়গা নাই। যাই হোক, নিচে রেখে লিখলে হয়তো একটু ভালো হইতো। তো শর্ট টার্ম ট্রেড চার প্রকার কি কি আমি একেবারে সংক্ষেপে লিখবো। নাম্বার 1 হচ্ছে
স্কালপিং। ঠিক আছে, তো এই স্কালপিং যে ট্রেডিংটা, এইটা কি অনেকের কাছে হয়তো বা এটা নতুন একটা শব্দ মনে হইতে পারে অনেকের কাছে, যে ভাই এই এতদিনে এত কিছুর নাম শুনলাম, এটার তো নাম শুনি না। অনেকে জানেন আর অনেকে নাও জানতে পারেন। দেন হচ্ছে যেটা ইন্টারডে ট্রেডিং, আমি একেবারে শুধুমাত্র সাংকেতিক যে চিহ্নগুলো এগুলোই দিচ্ছি সহজভাবে, যেহেতু এখানে এতটুকু লেখার জায়গা নাই। দেন হচ্ছে সুইং ট্রেড। ঠিক আছে, এরপরে হচ্ছে যেটা পজিশনাল ট্রেড। ওকে, তো এইটা হচ্ছে টোটাল 4 প্রকার। এখন স্কালপিং ট্রেডটা কি? স্কালপিং ট্রেড হচ্ছে ওই সকল ট্রেড, আমি শুরুতেই বলছি ট্রেডিংটা কি, যে কোনো একটা জিনিস বাই বা সেল করা, এবং ওই বাই বা সেলের মাধ্যমে আপনার লসও হইতে পারে, ক্ষতিও হইতে পারে, এবং লস ক্ষতি ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে, আপনি কিভাবে অ্যানালাইসিস করে হচ্ছে জিনিসটা বাই বা সেল করতেছেন। ক্লিয়ার? এখন আসেন, যেই কোনো একটা জিনিস অ্যাসেটকে আপনি যখন 1 মিনিট, মিনিমাম কি 1 মিনিট থেকে শুরু করে আপনি হচ্ছে 5 মিনিট বা হচ্ছে 10 মিনিট বা হচ্ছে 16 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 1 আওয়ার্স। ঠিক আছে, তো এই সময় পর্যন্ত যে কোনো একটা অ্যাসেটকে আপনি বাই বা সেল করে যে ট্রেডটা করবেন, এটাকে মূলত হচ্ছে স্কালপিং ট্রেড বলা হচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে ইন্টারডে ট্রেড। তো ইন্টারডে জিনিসটা আসলে বললেই কেমন যেন আমাদের মনে হয় যে একেবারে সহজ, ইন্টারডে মানে ডে ট্রেডিং যেটাকে বলে। তো ইন্টারডে ট্রেডিং হচ্ছে ওই সমস্ত ট্রেডিং, যে সমস্ত ট্রেডিংয়ে মিনিমাম 1 ঘন্টা থেকে শুরু করে 1 দিন পর্যন্ত যে সমস্ত ট্রেড হোল্ডিং করা হয় ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত, ওই সমস্ত ট্রেডকে মূলত বলা হয় হচ্ছে ইন্টারডে ট্রেডিং। ঠিক আছে, আচ্ছা, আমি জানি না এখানে আসলে কতখানি বুঝাইতে পারতেছি, এবং লেখাগুলো তো মাশাল্লাহ হচ্ছেই। যাই হোক, এরপর হচ্ছে সুইং ট্রেড। তো সুইং ট্রেড হচ্ছে যে সমস্ত ট্রেড 1 ডে থেকে শুরু করে 1 উইক পর্যন্ত, ঠিক আছে, 1 উইক পর্যন্ত হয়, ওই সমস্ত ট্রেডকে মূলত বলা হয় কি সুইং ট্রেড। এরপর আসে পজিশনাল ট্রেড। যেই সমস্ত ট্রেড 1 উইক থেকে শুরু করে, এখানে একটু আওলা জাওলা লাগতে পারে অনেকের কাছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। যেই সমস্ত ট্রেড 1 উইক থেকে শুরু করে 1 মান্থ বা এর থেকেও বেশি হোল্ডিং করা হয়, ওই সমস্ত ট্রেডকে মূলত বলা হয় পজিশনাল ট্রেড। ঠিক আছে, এখন আমি একটু ক্লিয়ার করে দিই। দেখুন, তাহলে আমি এখানে কি বললাম, যে সমস্ত ট্রেড হচ্ছে 1 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে হয়ে থাকে। আর এখানে এই যে নামকরণটা করা হয়েছে, অনেকের কাছে এই নামকরণটা অনেক নতুন মনে হইতে পারে, যে ভাই এইটার নাম তো আর এর আগে শুনি নাই, অনেকে শুনে থাকতেও পারেন। তবে এই নামগুলো নামকরণ করা হয়েছে মূলত হচ্ছে টাইম ফ্রেমের উপরে নির্ভর করে। অনেকে বলবেন যে ভাই আমি তো এতদিন শুনছিলাম ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, বা এইটা ওইটা অনেক কিছু শুনছি, কিন্তু এই নামটা তো শুনি নাই। তো এই নামটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ট্রেডের যে টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেমের উপরে নির্ভর করে হচ্ছে মূলত এই জিনিসটা নামকরণ করা হয়েছে। এখন এই সেম জিনিসটা আপনি যেই কোনো ট্রেডিং প্ল্যাটফর্মের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনি যদি 1 ঘন্টা থেকে 1 দিন পর্যন্ত যে কোনো একটা ট্রেড হোল্ডিং করে রাখেন, ট্রেড ওপেন করলেন এবং ক্লোজ করলেন হচ্ছে 1 দিনের মধ্যে, তখন এটা ডে ট্রেডিং এর মধ্যে পড়ে যাবে। এরপর 1 দিন থেকে যখন 1 সপ্তাহের মধ্যে একটা ট্রেড আপনি হোল্ড করবেন, ওপেন করে ক্লোজ করবেন, সেটা লস নিয়ে বের হন আর প্রফিট নিয়ে বের হন, ডাজেন্ট ম্যাটার, তখন ওই ট্রেডটা হয়ে যাবে একটা সুইং ট্রেড। সেম টু সেম, আপনি যখন একটা ট্রেডকে মিনিমাম 1 সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হোল্ড করে রাখবেন, ওই ট্রেডটা তখন চলে যাবে পজিশনাল ট্রেডিংয়ে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে টোটাল শর্ট টার্ম ট্রেডিংয়ের সম্পূর্ণ যতটুকু ছিল, এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং। এখন হচ্ছে লং টার্ম ট্রেডিং বা হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখুন, ট্রেডিং আমি শুরুতে বললাম কত প্রকার, 2 প্রকার, শর্ট টার্ম এবং হচ্ছে লং টার্ম। এখন শর্ট টার্ম তো চলে গেল, আর লং টার্মে যখন আসতেছি তখন আমি বলতেছি কি লং টার্ম ট্রেডিং এবং হচ্ছে প্লাস সাথে আরেকটা জিনিস লাগাই দিচ্ছি, ইনভেস্টমেন্ট। কেন? কারণ হচ্ছে ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, ট্রেডিংয়ে আপনার যখন হচ্ছে জিনিসটা একেবারে লং টাইমে চলে যাচ্ছে, তখন আসলে জিনিসটা ট্রেডিংয়ে থাকে না, তখন এটা হয়ে যায় ইনভেস্টমেন্ট। যেহেতু এখানে লং টার্ম ট্রেডিং জিনিসটা চলে আসছে, তখন এটা আসলে আর ট্রেডিংয়ের ভিতরে থাকে না, আপনি ট্রেডিংই করতেছেন, বাট টাইম ফ্রেম অনুযায়ী তখন এটা হয়ে যাচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সেইটা কিভাবে এখন হচ্ছে ওইটা আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমরা শর্ট টার্ম। এখন একটা জিনিস আরেকটা এখানে আওলায় যাবেন অনেকে, যে ভাই লং টার্ম বললেন আবার এখানের ভিতরে আবার শর্ট টার্ম বলতেছেন, এগুলো তো মাথা আওলায় যাচ্ছে। মাথা আওলানোর কিছু নাই, সহজভাবে বুঝবেন। দেখেন, আমি দেখে দিচ্ছি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মিড টার্ম ইনভেস্টমেন্ট, এরপরে হচ্ছে আবার হচ্ছে লং টার্ম। আমি বুঝাই দিচ্ছি। তাহলে আমরা বললাম কি ট্রেডিং প্রধানত 2 প্রকার, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্মকে আমি ক্লিয়ার করে দিলাম, এবং শর্ট টার্ম আবার কত প্রকার ওইটাও ক্লিয়ার করে দিলাম, এবং কোনটা কি তাও ক্লিয়ার করলাম। এখন লং টার্মে যখন আসতেছে, তখন অ্যাকচুয়ালি লং টার্ম ট্রেডিং বলতে কিচ্ছু হয় না। ট্রেডিং এটা আমরা বলে থাকি, বাট এটা যখনই আপনি টাইম ফ্রেমের মধ্যে ফেলে দিবেন ক্যাটাগরিজ অনুযায়ী, তখন এটা অ্যাকচুয়াল হয়ে যাবে কি লং টার্ম ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আমি বুঝাতে পারলাম? তখন এটা আসলে
ইনভেস্টমেন্টের কাতারে চলে আসবে। আর যখন ইনভেস্টমেন্টের কাতারে আসবে আর তখনই ইনভেস্টমেন্ট আবার হয়ে যাচ্ছে কত প্রকার? 3 প্রকার। এই ইনভেস্টমেন্ট আবার 3 প্রকার, সেটা কি? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এরপর হচ্ছে মিড টার্ম ইনভেস্টমেন্ট, এরপরে হচ্ছে আবার লং টার্ম ইনভেস্টমেন্ট। এখন আসি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোনটা। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই যে ইনভেস্টমেন্ট বা এই যে ট্রেডগুলো, এগুলো আসলে আমরা করবোটা কোথায়, কোন কোন প্ল্যাটফর্মে করব? অবশ্যই ভাই বুঝাই দিব, ওয়েট করেন, মাথা আলোনার কোনো দরকার নাই। দেখুন, শর্ট টাইম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে সমস্ত ইনভেস্টমেন্ট 1 ইয়ার্স থেকে শুরু করে 2 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে, ওই সমস্ত ইনভেস্টমেন্টকে কি বলা হয়? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। যে সমস্ত ইনভেস্টমেন্ট 2 ইয়ার্স থেকে শুরু করে 4 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে, ওই সমস্ত ইনভেস্টমেন্টকে বলা হয় মিড টার্ম ইনভেস্টমেন্ট। 4 ইয়ার থেকে শুরু করে 10 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে বা তারও অধিক হয়ে থাকে, এই সমস্ত ইনভেস্টমেন্টকে বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট। তো লং টার্ম কোনটা, শর্ট টার্ম কোনটা, এবং লং টার্ম ফ্রেমে যদি আমরা ট্রেডের মধ্যে আসি, ওইটার মধ্যে আবার ক্যাটাগরিজ অনুযায়ী আমি আপনাদেরকে ভাগ করে দেখালাম কোনটাকে কি বলে এবং কেন বলা হয়, কোন টাইম হলে কি বলা হয়। এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, জিনিসটা আমি আসলে, আপনি যদি একটা জিনিস শিখবেন সহজভাবে, যেভাবে শেখার কথা সুন্দরভাবে শিখেন, আপনার শুরুটা যখন বোঝাটা সহজ হবে, আপনার শিখতে কিন্তু কঠিন হবে না। আপনি যে কোনো জিনিস যখন সহজভাবে বুঝতে পারবেন, শিখতে কিন্তু সময় লাগবে না। এটাই কিন্তু নিয়ম ভাই। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বুঝতে রাজি না, ঠিক আছে, আর বুঝাইতে অনেকে রাজি না। তো আমার কথা হচ্ছে আমার কষ্ট হোক, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। এখন মানে ডিসিশন হচ্ছে আপনার, আপনি কি বুঝবেন কিনা। দেখুন, এখন আমি যদি আসি এই জিনিসগুলো আসলে কোথায় অ্যাপ্লাই করা হয়, তাহলে হচ্ছে আমি যদি প্রথমে হচ্ছে শর্ট টাইম ফ্রেম বা হচ্ছে ট্রেডিংয়ের কথা আসি, ট্রেডিংয়ের প্ল্যাটফর্মগুলোর কথা যদি আমি বলি, তাহলে অনেক প্ল্যাটফর্ম আছে। লাইক হচ্ছে আমি যদি বলি বাইনারি আছে, ঠিক আছে, বাইনারি আছে। এরপর যদি আমি বলি দেখা যাচ্ছে আপনার ফরেক্স আছে, ঠিক আছে। এরপর আমি যদি বলি দেখা যাচ্ছে ক্রিপ্টো আছে। এরপর যদি আমি বলি দেখা যাচ্ছে ক্রিপ্টো, এরপর হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট আছে। এরপরও অনেক ধরনের ইন্ডেক্স আছে, এগুলা হচ্ছে বলতে গেলে হিউজ, ঠিক আছে, বলে শেষ করা যাবে না। একটা এক্সাম্পল দিলাম আর কি, যে ভাই আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে শিখাইলেন এই জিনিসটা আমি আসলে কোথায় অ্যাপ্লাই করবো, ট্রেডিংটা যে শিখাইলেন, ট্রেডিংটা তো আপনি অনেক সুন্দরভাবে ধারাবাহিকভাবে বুঝাই দিলেন, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, সুইং ট্রেড বলে, স্কালপিং বলে, বাট এগুলো আমি অ্যাপ্লাইটা করবো কোথায়? এগুলো অ্যাপ্লাই করবেন হচ্ছে এই সকল প্ল্যাটফর্মে। যেমন আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি স্কালপিং চাইলে কিন্তু আপনি ফরেক্সও করতে পারেন, আবার সেম টু সেম স্কালপিং যদি আপনি চান আপনি কিন্তু বাইনারিতেও করতে পারবেন, আপনি ক্রিপ্টোতেও করতে পারবেন, আবার আপনি চাইলে স্টকও করতে পারবেন। সব জায়গায় আপনি চাইলে স্কালপিং করতে পারতেছেন। আপনি চাইলে ওইখানে সুইং ট্রেডও করতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা হলো আপনি ফরেক্সে সুইং করেন, আপনি আর ইচ্ছা হলো আপনি হচ্ছে ক্রিপ্টোতে সুইং ট্রেড করেন, আপনার ইচ্ছা হলো আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনি সুইং ট্রেড করেন, কোনো সমস্যা নাই ভাই। আপনার যেখানে ইচ্ছা ওইখানেই করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই তাহলে ট্রেডিংয়ের এই যে ডেফিনেশনগুলো দিলেন, এই কোন ট্রেডিংটা আবার কীভাবে করা হয় এগুলো একটু বুঝাই দেন। আমি একটা কথা এখানে বলে দিই, যদি এই ট্রেডিংগুলো সম্পর্কে যদি আপনারা আরও ডিপলি জানার ইচ্ছা থাকে বা কোন ট্রেডিংটা অ্যাকচুয়াল কীভাবে করতে হয়, একেবারে হাতে কলমে যদি দৌড়ে দৌড়ে শিখাই দিতে হয়, আমি মনে করি বর্তমানে দুনিয়ার শেখাটা অনেক সহজ। গুগল আছে, গুগল করেন, ইউটিউব আছে, দেখেন। আর এরপরে যদি মনে হয় যে না ভাই আমি আপনাদের থেকে বা আপনার থেকে আমি শিখবো বা আমরা শিখবো, জাস্ট কমেন্ট সেকশনে বলবেন। আমার কষ্ট হইলেও ইনশাল্লাহ আগের মতো এখন আর লেট করবো না, যতটুকু সম্ভব রেগুলার হয়ে যাব, যতটুকু সম্ভব, ঠিক আছে, রেগুলার হবো এবং ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর ট্রাই করবো। তাহলে আপনারা কমেন্ট সেকশনে জাস্ট কমেন্ট করে দিবেন। তাহলে আমি ট্রেডিংয়ের জিনিসটা বুঝাই দিলাম যে শর্ট টার্ম ট্রেডটা আপনারা কোথায় করবেন, ঠিক আছে। শর্ট টার্মের মধ্যে যতগুলো আছে, স্কালপিং বলেন, ইন্টারডে বলেন, সুইং বলেন বা পজিশনাল ট্রেড বলেন, এগুলো হচ্ছে এই টাইপের প্ল্যাটফর্মে হচ্ছে আপনি করবেন। এখন আসি হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে আসলে কোথায় করবেন বা হচ্ছে লং টার্ম ট্রেড যেটাকে আমি বললাম আর কি, এটা আসলে কোথায় করবেন। দেখুন, ইনভেস্টমেন্ট বা হচ্ছে লং টার্ম ট্রেড যাই বলেন না কেন, এই জিনিসটা কিন্তু দুইভাবে হয়ে থাকে। ট্রেডিং কিন্তু শুধুমাত্র ভার্চুয়াল লাইফে হয়, রিয়েল লাইফে কিন্তু না। বুঝলেন কথাটা? ট্রেডিং শুধুমাত্র রিয়েল লাইফে হয়, ভার্চুয়াল লাইফে হয়, রিয়েল লাইফে না। বাট আপনার যদি ইনভেস্টমেন্টের কথায় আসি, ইনভেস্টমেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিয়েল লাইফে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার ভার্চুয়াল লাইফেও হবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এখন আসেন কোন কোন এমন জায়গায় হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো শুরুতে আমি যদি বলি, আপনি হচ্ছে এনএফটিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এনএফটি, ঠিক আছে। এখন বলবেন যে ভাই এই জিনিসটা সম্পর্কে শিখাই দেন, এনএফটিটা কি বা এটাতে কিভাবে আবার ইনভেস্ট করতে হয়। আমি শুরুতেই বলছি যে কোন জায়গায় কিভাবে ইনভেস্ট করতে হয়, আজকে আমি ওই জিনিসটা শিখাবো না আপনাদেরকে। আজকে আমি এটা দেখাবো যে কোথায় কিভাবে হচ্ছে কোন কোন জায়গায় ইনভেস্ট করা যায়, এই জিনিসগুলো হচ্ছে শিখাবো, বা কোন প্ল্যাটফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো, বা কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন নাকি কোথায় ট্রেডিং করবেন, কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো হবে, বর্তমান সময়ে এসে কোনটা করা ভালো হবে, এই জিনিসটা শিখাবো। এরপরে আমি শুরুতে বললাম যদি আপনাদের যেই কোনো জায়গা জানার ইচ্ছা থাকে, জাস্ট কমেন্ট সেকশন,
ঠিক আছে, ইনশাল্লাহ শেখানোর দায়িত্ব আমার। তো এই যে এনএফটি, এটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন, এটা অনেকটা বিটকয়েনের মতো। ঠিক আছে, আমি এতটুকু শুধুমাত্র সংক্ষেপে বললাম, বিটকয়েনের মতো এটা তো ভালো পরিমাণ ইনভেস্ট করে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়, যদিও ওই যে প্রপার নলেজ থাকে। এখন আপনি আমার কথা শুনলেন ভাই, শুনে হচ্ছে হুট করে ডিপোজিট করলেন, এরপর লস করে এসে আমার গালি দিলেন, দরকার নাই। আমি শুরুতে বলছি আমার এই কথাগুলো শুনে ইনফ্লুয়েন্স হয়ে ডিপোজিট করবেন না, আগে জানেন কিভাবে কোথায় কেমনে ডিপোজিট করতে হয়, কেমনে হচ্ছে ইনভেস্ট করতে হয়, এরপর হচ্ছে ইনভেস্ট করবেন। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিতে আপনি ইনভেস্ট করতে পারেন লং টার্ম ফ্রেমের জন্য। ঠিক আছে, তো লং টার্ম ফ্রেম মানে তো ইনভেস্টমেন্ট, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করা যাইতে পারে। এবং ক্রিপ্টোকারেন্সির ইনভেস্টমেন্ট করলে এটার ফিউচার যে কতটা ভালো হইতে পারে এটা একটু পরে হচ্ছে আমি আলোচনা করব। ঠিক আছে, ওয়েট করেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার শেয়ার মার্কেট, বিভিন্ন কোম্পানির শেয়ার বা হচ্ছে যেটাকে স্টক মার্কেট আমরা অনেকে বলে থাকি, ওইখানে হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে। হ্যাঁ, বা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হচ্ছে আপনি শেয়ার কিনতে পারেন। এখন এই যে আসলে নতুন নতুন অনেকগুলো শব্দ আসতেছে, যে মিউচুয়াল ফান্ড, এইটা আবার কি বলতে পারেন? যদি ইচ্ছা থাকে জানার বলবেন, ইনশাল্লাহ জানাই দেবো, সমস্যা নাই। এরপর হচ্ছে ধরেন অনেক মূল্যবান ধাতু থাকে, লাইক হচ্ছে স্বর্ণ, এই টাইপের আপনি জায়গায় হচ্ছে ইনভেস্ট করতে পারেন। আপনি বুঝতে হবে কখন কীভাবে আপনার হচ্ছে ওই সকল জায়গায় ইনভেস্ট করতে হবে, জিনিসটা কিন্তু বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। এখন আমরা তো বাঙালি ভাই, আমরা বুঝেই মাত্র একটাই, যে ব্যাংকে যদি আমরা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারি তাহলে আমরা অনেক কিছু, কিন্তু না রে ভাই, এই ফিক্সড ডিপোজিটটা যে আপনাকে যে আরও কত বড় ক্ষতি করতেছে, এটা আমি যদি ভিডিও শেষে দিয়ে গিয়ে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন এই ব্যাংক ডিপোজিট কতটা খারাপ। ঠিক আছে। এরপরে ধরেন আপনি অনেক ধরনের অ্যাসেট থাকে, লাইক হচ্ছে আপনি বিভিন্ন জায়গা জমি কিনতে পারেন, বা হচ্ছে আপনার ফ্ল্যাট আছে, বা হচ্ছে দোকান আছে, এই টাইপের জিনিসপত্র আপনি কিনে রাখতে পারেন যদি আপনার ওই রকম সাধ্য থাকে। দেন হচ্ছে আপনার দেখা যাচ্ছে সম্মিলিতভাবে দেখা যাচ্ছে একটা সমিতির মাধ্যমে আপনার যে কোনো একটা ভালো অ্যাসেট, অনেক বড় একটা অ্যাসেট আপনার একার পক্ষে কেনা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অনেকগুলো বন্ধু বান্ধব একসাথে হয়ে বা সম্মিলিত হয়ে, ভালো বন্ধু হইতে হবে আপনার, অবশ্যই অ্যাসেটটাও ভালো হইতে হবে। ওরকম সম্মিলিত হয়ে আপনি যেটা করতে পারেন, দেখা যাচ্ছে বন্ধু বান্ধবরা মিলে একটা সমিতি ক্রিয়েট করে টাকাগুলো জমিয়ে সবাই মিলে, যেহেতু একার পক্ষে দেখা যাচ্ছে এই একটা প্রোডাক্টের দাম, আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা উদাহরণ দিয়ে বুঝাই আর কি। ধরেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে, এটা একটা প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 100 টাকা, বুঝেন কত? 100 টাকা, 100 টাকা। ঠিক আছে, এখন এই প্রোডাক্টটা হচ্ছে আমার পক্ষে কিনা সম্ভব না। এখন আমরা 10 জন বন্ধু আছি, 10 জন, এখন 10 জনে যদি 10 টাকা করে দিই, ঠিক আছে, ইংলিশ বাংলা মিলে লিখতেছি, সমস্যা নেই, 10 জনে যদি 10 টাকা করে দিই তাহলে কিন্তু দিন শেষে আমরা এই প্রোডাক্টটা বাই করার মতো আমাদের অ্যাবিলিটি হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, এইটা হচ্ছে একটা সমিতির মাধ্যমে এই একটা বড় আপনাদের অ্যাসেট ক্রয় করা হইলো, বা হচ্ছে ইনভেস্ট করা হলো একটা বড় জায়গায়। তো এই সমস্ত বড় অ্যাসেটগুলো হয়তো বা অনেক সময় একাকিত্বভাবে বা হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা কিনতে পারি না, সেক্ষেত্রে সম্মিলিতভাবে যদি আমরা ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমাদের একটা যদি বুঝে শুনে কিনে, দেখা যাচ্ছে আপনি কিনলেন, হুট করে এটা ড্রাম করে বসলো, তখন আবার লোকসান হবে। এই জন্যই বললাম যে নেই শুনে, আমার কথা শুনে লাভ মারা যাবে না, যে আমার 10 জন ভালো বন্ধু আছে ওদের নিয়ে আমি কালকে হচ্ছে এক জায়গায় ইনভেস্ট করে ফেলবো না, জানতে হবে, বুঝতে হবে, অনেক কিছু আছে। যাই ভাই, একটা জিনিস কি, টাকা দিয়ে টাকা বের করতে হয়, জিনিসটা কিন্তু এতটা সহজও না। যদি সহজ হইতো, মানে এতদিনে মানে প্রত্যেক ঘরে ঘরে কোটিপতি থাকতো ভাই। অনেকেরই আছে টাকা পয়সা, অনেকেরই আছে, বাট অনেকের টাকা থাকলেও সে টাকা তারা বের করতে পারে না, টাকা শুধু তাদের কমতেই থাকে। আবার অনেকের এমনও আছে যে এইটুকু টাকা থেকে তারা এইটুকু টাকা করে ফেলছে। ঠিক আছে, তো এটা সম্ভব, ওইরকম নলেজ থাকতে হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে এই টাইপের আপনারা হচ্ছে অনেক টাইপের ইনভেস্টমেন্ট আছে, যেটা আমি একটু আগে বললাম যে লং টাইম ইনভেস্টমেন্টের ক্যাটাগরি বুঝাইলাম। দেন হচ্ছে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে ইনভেস্টমেন্টগুলো করা যায়, তারও কয়েকটা নমুনা হচ্ছে আমি বললাম। এখন আসেন, এই যে ইনভেস্টমেন্ট বা হচ্ছে এই যে ট্রেডিং, এই দুইটা সেক্টরের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়? পার্থক্য তো অনেক আছে বা ডিফারেন্স তো অনেক আছে, বাট মেইন পার্থক্যগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো যে ট্রেডিং বেস্ট হবে নাকি ইনভেস্টমেন্ট আমাদের জন্য বেস্ট হবে। ফার্স্ট অফ অল যদি আসি, ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম একটা প্রসেস, এটা আমরা সবাই জানি। দ্যাট মিনস হচ্ছে ট্রেডিংয়ে যদি আমরা ইনভেস্ট করি, খুবই অল্প সময়ের মধ্যে আমাদের প্রফিট বা লস যাই হোক না কেন আমরা পেয়ে যাব খুবই অল্প সময়ের মধ্যে। বাট আমরা যখন একটা জায়গায় ইনভেস্ট করব তখন কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমরা পাবো না। লাইক হচ্ছে আমি যদি একটা আপনাদেরকে ফর এক্সাম্পল দিই, ধরুন আপনি বিটকয়েন জিনিসটার অবশ্য আপনার অনেকের নাম শুনে থাকার কথা। বিটকয়েনটা যদি আপনি ইনভেস্ট করেন, ফর এক্সাম্পল আপনি যদি দেখা যাচ্ছে 1 বছরের জন্য ইনভেস্ট করেন, বর্তমানে ধরুন বিটকয়েনের রেট চলতেছে হচ্ছে কত, সম্ভবত $97,000। যাই হোক, আচ্ছা আমার এখানে তো বিটকয়েনই মার্কেটে ওপেন করা, তাই না? আচ্ছা 97,000 প্লাস
এখন আপনি যদি 1 বছর এই বিটকয়েনটা কিনে হোল্ড করেন, যদিও আমি জানি এখানে অনেকের পক্ষে একটা বিটকয়েন কিনে পসিবল না, যেহেতু হচ্ছে অলমোস্ট 1 কোটি প্লাস মানে বাংলা টাকায়। তো ধরেন একটা বিটকয়েন কিনলেন ফর এক্সাম্পল, এখন একটা বিটকয়েন কিনে যদি আপনি 1 বছর হোল্ড করেন, হয়তো বা এই বিটকয়েনের দাম যদি বাড়ে তো আপনার ভাগ্য ভালো যে প্রফিটে থাকলেন, আবার মাইনাসে আসলে তো আপনি লসে থাকলেন। এখন এটা হচ্ছে কি লং টার্ম একটা প্রসেস, যে আপনি একটা বিটকয়েন কিনলেন, ওয়েট করলেন অনেক কিছু, কিন্তু আপনি যদি বিটকয়েনটা ইনভেস্টমেন্ট না করে ট্রেড করতেন, ধরেন হচ্ছে আপনি এখানে স্পট ট্রেড করতেছেন। স্পট ট্রেড কীভাবে? আপনি দেখা যাচ্ছে এখানে স্পট ট্রেড করলেন যে আপনার কাছে বিটকয়েন 2-3টা বিটকয়েন কেনার টাকা আছে, আপনি হুট করে বসে রইলেন, মার্কেট কখন হচ্ছে ঠুস করে ডাউনে আসলো, আপনি হচ্ছে টপ করে কিনে ফেললেন। কিনে ফেলে 5 মিনিট 10 মিনিট বা একদিন সর্বোচ্চ, বা হচ্ছে আপনি সুইং ট্রেড পর্যন্ত বা কয়েক সপ্তাহ পর্যন্ত ওয়েট করে যখনই মার্কেটটা একটু উপরে গেলো আপনি দিলেন সেল করে। তার মানে কি যে শর্ট টাইমের মধ্যে আপনি কিন্তু মার্কেট থেকে ট্রেড করে একটা প্রফিট বের করে ফেললেন। এরপর আপনার নলেজ আছে, আপনি ফিউচার ট্রেড করবেন, আপনার কাছে এত বড় ক্যাপিটাল নাই, আপনার মাত্র দেখা যাচ্ছে $1000 আছে। আপনি মার্কেট সঠিকভাবে যদি অ্যানালাইজ করতে পারেন, ওই $1000 দিয়ে মার্কেট থেকে $20,000 আপনি নিয়ে আসতে পারবেন যদি প্রপার নলেজ থাকে। ঠিক আছে, তো এগুলো বলতেছি, আবার এগুলো আমি এই জন্যই শুরুতে বললাম বা এই কথাগুলো বলতেছি, আবার আমার কথা শুনে ইন্সপায়ার হয়ে আপনি গিয়ে ফিউচার ট্রেড করে ফেলেন না, কারণ ট্রেডিং এতটাও সহজ না। হ্যাঁ, তার মানে আপনাকে এটাও বলতেছি না যে আপনি পারবেন না, পারবেন, তবে তার আগে আপনাকে শিখতে হবে। আপনি ট্রেডিং বলেন, ইনভেস্টিং বলেন, যাই বলেন, শিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম একটা প্রসেস এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এখানে যেরকম লাভটাও বেশি হবে, ক্ষতি হলেও ঠিক ওইরকম বেশি হবে, এবং খুব শর্ট টাইমের মধ্যে ট্রেডিংয়ে লাভ বা ক্ষতি দুইটাই দেখা যায়, এবং ইনভেস্টিংয়ে ঝুঁকি কম, লাভ বা ক্ষতিও কম, এবং খুব মানে লং টার্ম একটা প্রসেস। আপনি চাইলেই কিন্তু এখান থেকে মানে আপনার কি বলে ইনভেস্টটাকে সরাই আনতে পারবেন না। ধরেন আপনি আজকে একটা বিটকয়েন কিনলেন 10 টাকা দিয়ে, কিনে আপনি কালকে বা 1 বছর আপনি ওয়েট করলেন, 1 বছর পরে বিটকয়েনের দাম হয়ে গেল 8 টাকা। একটা এক্সাম্পল আর কি ভাই, যদি এটা এখন স্বপ্নেও ভাবা যায় না, তবে এক সময় ছিল ভাই এই বিটকয়েনের দাম, এক সময় তার থেকেও কম ছিল। এখন দেখা যাচ্ছে 1 বছর পরে এই বিটকয়েনের দাম হয়ে গেল 8 টাকা। এখন আপনি চিন্তা করেন, আপনি কি 1 বছর পরে যদি আপনার ওই টাকা খুব গুরুত্বপূর্ণ একটা টাকা হয়, তখন তো আপনি মার্কেট থেকে লস নিয়ে বের হবেন। লস নিয়ে বের হবেন না বলেন? অবশ্যই লস নিয়ে বের হবেন, কারণ তখন আপনার এই টাকা দরকার আছে, আপনার এই টাকা ছাড়া হচ্ছে না, তখন কিন্তু আপনি লস নিয়ে কিন্তু এই মার্কেটে যেহেতু ইনভেস্টমেন্ট করছেন, এই লস নিয়ে কিন্তু বের হবেন। ঠিক আছে, আরও একটা কথা, ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, ট্রেডিংয়ে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সর্বোচ্চ হারিয়ে ফেলার একটা সম্ভাবনাও থাকে। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ হারিয়ে ফেলার সম্ভাবনাটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে ইনভেস্টমেন্টের থেকে। ঠিক আছে, ইনভেস্টমেন্টও অনেক সময় দেখা যাচ্ছে সবটা কখনো হারায় না, তবে তার রেশিও অনেকটাই কম, কিন্তু আপনার ইনভেস্টমেন্টে যেটা হয় অনেক সময় হোল্ড করতে হয়, এবং হচ্ছে ঝুঁকিটাও অনেক কম থাকে, এবং প্রফিট রেশিওটা অনেক কম থাকে, তবে রিস্কটাও অনেক কম কিন্তু ইনভেস্টমেন্টে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু অপরদিকে আপনি যদি ওই যে বললাম আপনার $2000 আছে, কিন্তু আপনার ওই একটা বিটকয়েন কেনার টাকা নেই, কিন্তু আপনি যদি ট্রেডিং প্রপার নলেজ থাকে, আপনি $2000 দিয়ে ফিউচার ট্রেড করে $20,000 কামাই ফেলতে পারবেন, কোনো ব্যাপারই না। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, ওই রকম নলেজ আছে, অনেকেরই আছে। যেমন আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, বেশি কিছু না, আমি সম্ভবত এর আগে আমি দেখাইছিলাম আপনাদেরকে, 1 মিনিট ওয়েট করেন, আমি আপনাদেরকে সামান্য একটু দেখাচ্ছি। ঠিক আছে, আমার একটা ট্রেড এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা ট্রেড দেখা যাচ্ছে কি না আমি জানি না, হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে, এই একটা ট্রেড কিন্তু আমার মাইনাস চলতেছে, এটা কিন্তু আমার একটা সুইং ট্রেড। ঠিক আছে, আমার মেবি হচ্ছে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে, 2 সপ্তাহ না, 1 সপ্তাহ প্লাস হয়েছে। সুইং ট্রেড ছিল, এখন মোটামুটি আপনার পজিশন ট্রেডে চলে গেছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আমার এই ট্রেডটা কিন্তু আমার এখন পর্যন্ত মাইনাস চলতেছে। আমি হচ্ছে এই ট্রেডটা নিয়েছিলাম কিসে, বিটকয়েনে আফে, বাট মার্কেট এখন পর্যন্ত ডাউনে আছে। আমি যেখান থেকে ট্রেডটা নিলাম তার থেকে ডাউনে আছে, বাট আমি জানি এন্ড অফ দ্য ডে এই মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাবে। এবং সেম টু সেম জায়গায় আপনি যদি খেয়াল করেন, আমার আরও একটা ট্রেড কিন্তু আমার প্রফিটে চলতেছে, সেম টু সেম কি ফিউচার ট্রেড। তার মানে কি, আমার নলেজ আছে বিধে আমার এখানে অ্যামাউন্ট মাত্র আমি কত ডলার দিয়ে ট্রেড নিছি, মাত্র $4,884 দিয়ে, মাত্র এত সামান্য একটা ডলার দিয়ে ট্রেড করে অলরেডি আমার $1300+ প্রফিট চলতেছে। এটা আমি ট্রেডটা নিছি হচ্ছে সকালবেলায়। তার মানে কি, আমি স্কাল্পিং না, এটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং করতেছি। ইন্টারডে ট্রেডিং করে আমি অলরেডি মাত্র $4,000 ডিপোজিট করে $1,000+ ইনকাম। এখন আপনি যদি আবার ইনভেস্টিংও করেন, দেখা যাচ্ছে আপনি হয়তো বা 1 কোটি টাকা ইনভেস্ট করে হয়তো বা এমনও হইতে পারে যে আপনার 2-3 বছর ওয়েট করেও 1-2 লাখ টাকা প্রফিট না পাইতে পারেন, বা এমনও হইতে পারে যে তার কয়েক গুণও বেশি পাইতে পারেন। তাহলে ওইখানে কি হচ্ছে, রিস্ক একটু কম থাকছে, বাট হচ্ছে আপনার প্রফিট রেশিওটা একটু কম থাকবে। দেন হচ্ছে ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে ট্রেডিংয়ে আপনি চাইলে যে কোনো মুহূর্তে বাই বা হচ্ছে সেল করতে পারবেন, কিন্তু ইনভেস্টিংয়ে যদি আপনি চলে যান, সেখানে আপনি শুধুমাত্র খুবই অল্প সময়ের মধ্যে বাই করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে আপনি খুবই অল্প সময়ের মধ্যে কখনোই সেল করতে পারবেন না।
এটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু। এইটা হচ্ছে আবার কিন্তু ইনভেস্টিংয়ের একটা খারাপ দিক। দেখা যাচ্ছে আপনার ওই যে বললাম আপনি বিটকয়েনে লস করে বসবেন বা হচ্ছে এই একটা অ্যাসেটে লস করে বসবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে শর্ট টাইমের মধ্যে সেল করতে পারবেন না, ঠিক আছে? তো তখন হবে কি, আপনি মার্কেট থেকে দিন শেষে দেখা যাচ্ছে আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, আপনি শুট করে আপনি চাইলে সেল করতে পারলেন না। আপনি চাচ্ছেন যে লস দিয়ে হলে অ্যাটলিস্ট বের করে আপনার মূলধনটা আপনি বের করবেন, বাট আপনি তখন পারবেন না। পারবেন বাট ওই মানে শর্ট টার্মের মধ্যে পারবেন না। আপনি ট্রেডিংয়ে যেরকম চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে বের করা যায়, ইনভেস্টিংয়ে সব ক্ষেত্রে পারা যায় না, কিছু কিছু ক্ষেত্রে পারা যায়, বাট ট্রেডিংয়ে সব ক্ষেত্রেই পারা যায়, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানলেই হয়। যেমন হচ্ছে এইখানে এই ক্যান্ডেলটা কেন হইলো, আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেখাই, ধরেন এটা হচ্ছে একটা মার্কেট, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন একটা মার্কেট, আমি যদি আপনাদেরকে দেখাই, ওয়েট করেন, আরে বাবা রে কোথায় রে তুই দাদা, ওয়েট ম্যান ওয়েট, হ্যাঁ পাওয়া গেছে, ওকে। দেখেন ধরেন এই যে একটা মার্কেট, আপনি বুঝলেন যে হচ্ছে এখানে মার্কেটে একটা সাপোর্ট এরিয়া আছে। এখন আপনি বুঝেন যে মার্কেটে স্কালফিং ট্রেড করতে পারেন, আপনি স্কালফিং ট্রেড করবেন কয়েক মিনিটের জন্য। আপনি দেখতেছেন যে মার্কেট এখানে খুব সুন্দর একটা এরিয়া, এখানে আমি যদি দেখাই অনেক সুন্দর একটা কি সাপোর্ট এরিয়া আসছে বিটকয়েনে। এখন আপনি বসে আছেন যে মার্কেট থেকে প্রফিট করবেন, আপনি হুট করে করলেন কি, ধরেন এখানে মার্কেট $90,000 আসলো, মার্কেট কিছু সময়ের জন্য এখানে $90,500 গেল। এখন আপনি করলেন কি, এখানে কনফার্মেশন পাইলেন, বুঝলেন, দেন হচ্ছে আপনি 5-10 মিনিটের জন্য ওয়েট করে এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিলেন। দেখা যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে আপনার এখানে মানে $60,000-70,000 যদি একটা বিটকয়েন কিনতে পারেন। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি ভাই, আপনাকে বিটকয়েনের উপরে ট্রেড করতে হবে জিনিসটা তো এমন না, অনেক অ্যাসেট আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি যে কোনো জায়গায় করবেন ওখানে রেশিও অনুযায়ী আপনি এভাবে অল্প সময়ের মধ্যে ট্রেডিং থেকে প্রফিট করে ফেলতে পারবেন। এটা কীভাবে সম্ভব? মার্কেটে আপনার টেকনিক্যাল অ্যানালাইস আছে, জানা আছে বিদায়, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেডিংয়ে সম্ভব। বাট আপনারা যদি ইনভেস্টিংয়ের কথা বলা হয়, ইনভেস্টিং যেহেতু লং টার্ম একটা প্রসেস, আপনি ইনভেস্টিংয়ে কখনো এরকম শর্ট যে মুভমেন্টগুলো এগুলো ধরে কখনোই কিন্তু ভালো কিছু করতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে আপনি শর্ট টাইমে হয়তো মার্কেট এখানে থাকলো, বাট লং টাইমে গিয়ে মার্কেট এমন হইতে পারে, কথার কথা আর কি, যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় না, দেখা যাচ্ছে মার্কেট বিশাল একটা ড্রাম করলো, হইতে পারে, অস্বাভাবিক কিছু না। বা হচ্ছে এমনও হইতে পারে মার্কেট এখান থেকে ডাউন এসেছিল, অনেক ডাউন এসেছিল, আবার লং টাইমে গিয়ে এমন একটা মার্কেটের অবস্থা হলো যে হিউজ পরিমাণ মার্কেটে কয়েক গুণ আপনাকে রিটার্ন দিয়ে দিল ইনভেস্টিংয়ের ক্ষেত্রে। কিন্তু এখানে সময়ের ব্যাপার, ঠিক আছে? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইনভেস্টিংয়ে এবং হচ্ছে ট্রেডিংয়ের মধ্যে, সেটা হচ্ছে আপনি যখন ইনভেস্ট করবেন, ইনভেস্টিংয়ে কিন্তু কখনো আপনার সাইকোলজি এতটা ভালো লাগে না, মোটামুটি হইলে চলে। বলতে পারেন যে ভাই এটা আবার কী ধরনের কথা বললেন? হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি এখন বলি মিউচুয়াল ফান্ড নামে, আমি শুরুতে বলছিলাম মিউচুয়াল ফান্ড, তো ওই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু আপনার শেয়ার মার্কেটে বা হচ্ছে আমরা যেটাকে স্টক মার্কেট বলি বা হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বলি, আপনার যদি কোনো নলেজ নাও থাকে ট্রেডিং সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে যারা থাকে তাদের মাধ্যমে আপনি যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন উইদাউট নলেজ, বাট হচ্ছে আপনার মানি লাগবে, ঠিক আছে? তখন কি হচ্ছে, আপনি ইনভেস্টিংয়ে তাহলে আপনার নলেজ ছাড়াও কিন্তু করতে পারতেছেন। বাট এই জিনিসটা যদি আপনি করেন এখানে কি বলে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা পারবেন না নলেজ ছাড়া। এখানে অবশ্যই আপনার নলেজ থাকতে হবে। কিন্তু আপনার ইনভেস্টিংয়ে যেটা লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে, নাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। কিন্তু আপনার হচ্ছে ট্রেডিংয়ে এতটা লাগে না, ট্রেডিংয়ে এতটা বলতে টোটালি লাগে না বললেও চলে। মোটামুটি ট্রেডিংয়ে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক্যাল, বাট আপনারা যদি ইনভেস্টিংয়ে বলেন সেখানে ফান্ডামেন্টাল লাগবে, প্লাস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার সাইকোলজি মোটামুটি ভালো হইলেও চলবে, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার সাইকোলজি 100% ভালো হইতে হবে। ট্রেডিংয়ের মধ্যে যার সাইকোলজি ভালো সেই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবে, সে ক্রিপ্টো করুক, ফরেক্স করুক, যাই করুক, সে 100% প্রফিট নিয়ে আসতে পারবে। এখন আপনি যদি সামান্য লস দেখেই হাই হুতাশ করেন, আপনি ইমোশনালি ভেঙে পড়েন, আপনার সাইকোলজি, যেমন দেখেন আমার এখানে যে পরিমাণ লস চলতেছে, এখন আমি কি কান্নাকাটি করতেছি, আমি জানি মার্কেট দিন শেষে আমাকে প্রফিট দিয়ে যাবে, আমার অলমোস্ট 6,000-এর কাছাকাছি প্রফিট চলতেছে, লস চলতেছে, এবং হচ্ছে এখানে আপনার প্রফিটে চলতেছে। তো এইটা হচ্ছে আপনার সাইকোলজি। আপনাকে ট্রেডিং যখন করবেন, আপনার ট্রেডিংয়ের সাইকোলজি সবচেয়ে পাওয়ারফুল হইতে হবে। যাদের ট্রেডিংয়ের সাইকোলজি ভালো তারা ট্রেডিংয়ে কিছু করতে পারে, ট্রেডিংয়ে তারা লং টার্ম সাস্টেন করতে পারবে। আর যার সাইকোলজি ভালো না তার জন্য ট্রেডিং না। তাহলে আমরা কি বুঝলাম, ট্রেডিং করতে গেলে আপনার সাইকোলজি লাগবে। এখন আমি আসি আসলে কোনটা করে আমাদের জন্য এই সময় এসে ভালো হবে। দেখুন, যেহেতু হচ্ছে ট্রেডিংটা হচ্ছে খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম, আমি শুরুতেই বলছি, বাট যেহেতু এটাতে রিস্ক সবচেয়ে বেশি, এটাতে কিন্তু আবার রিওয়ার্ডটাও সবচেয়ে বেশি। বুঝলেন, লাইফে কিন্তু রিস্ক যত বেশি নেওয়া যায় রিস্ক তত
আপনার রিওয়ার্ডটা তত বেশি পাওয়া যায়। কিন্তু আপনি এমনভাবে রিস্ক নিয়ে নিলেন যেখানে আপনি রিওয়ার্ডের জায়গায় আপনার লাইফটাই বরবাদ করে দিলেন, তাইলে কিন্তু হবে না। আপনি রিস্ক নেবেন, বুঝে শুনেই নেবেন, ঠিক আছে? আর আপনার ইনভেস্টিং হচ্ছে রিস্ক কম, কিন্তু এখানে রিওয়ার্ডটা একটু কম হলেও তবে আপনি যদি বুঝে শুনে ইনভেস্ট করতে পারেন হিউজ মানে পরিমাণে কিছু করা যাবে। আমি যদি আপনাকে তার জ্বলন্ত একটা উদাহরণ দিই, ধরেন 2008 সালে যখন প্রথম বিটকয়েন লঞ্চ হয় তখন একটা বিটকয়েনের অলমোস্ট প্রাইস ছিল হচ্ছে 4 সেন্টের মতো, যেটা বাংলা টাকায় বর্তমানে প্রাইস রেঞ্জে হিসাব করতে গেলে 6 থেকে 7 টাকা, 6 টাকা বা 5 টাকা হবে। এখন একটা দিন চিন্তা করুন, 2008 সালে একটা বিটকয়েনের দাম ছিল হচ্ছে মাত্র 5 থেকে 6 টাকা। বর্তমান সময়ে এসে একটা বিটকয়েনে দাম হচ্ছে 98,000 বা 97,000 ডলার, যেটা বাংলা টাকা অলমোস্ট 1 কোটি টাকার উপরে। এখন আপনি যদি ওই সময় কয়েকটা বিটকয়েন কিনে রাখতেন, আজকের দিনে এসে আপনি কি কোটিপতি। তার মানে কি ইনভেস্টিং কি খারাপ? খারাপ না। বাট আপনি যদি সেম টাইম আপনি যদি ওইখানে পজিশনাল ট্রেড করতেন, তাও কিন্তু আপনাকে ভালো কিছু করতে পারতেন। ওইখানে শর্ট টাইম ফ্যামিলির ভিতরে আপনি প্রফিট পাইতেন। কিন্তু আপনি যদি আবার এমনটা করতেন, আপনি কিনলেন, যেমন হচ্ছে 2023 সালের শুরুর দিকে বা হচ্ছে 23 সালের শুরুর দিকে বিটকয়েন অলমোস্ট হচ্ছে $15,000 কাছাকাছি চলে আসছে, পাম্প করছে, এগেন হচ্ছে আবার দাম করে বসছে। এখন আপনি যদি লং টাইম প্রসেসে গিয়ে একটা বিটকয়েন দেখাচ্ছে 10, 15, 20,000 ডলারে কিনলেন, মার্কেট যখন 60-63,000 ডলারে গেল তখন কিনলেন, এগেন যখন মার্কেট ড্রাম করলো তখন আপনি ভয় সেল করে দিলেন। তাহলে কি হলো? আপনি ইনভেস্ট করেও আবার মার্কেট থেকে লস নিয়ে বের হয়ে গেলেন। তার মানে কি সাইকোলজি আপনার ইনভেস্টিংও দরকার আছে, সাইকোলজি আপনার ট্রেডিংও দরকার আছে, কিন্তু তুলনামূলকভাবে আপনার ইনভেস্টিংয়ের সাইকোলজি একটু কম থাকলে হয়। আপনার যদি সাইকোলজি এমন হয় যে সাইকোলজি একটা জিনিসই রাখবেন যে ইনভেস্টিংয়ে লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ এখানে নষ্ট হওয়ার কিচ্ছু নেই, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে জিরো হয়ে যাওয়ার ব্যালেন্স সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এটা ট্রেডিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনি কী টাইপের ট্রেডিং করছেন, ঠিক আছে? আসলে ট্রেডিং নিয়ে ভাই বলতে গেলে ট্রেডিং জগৎটা তো অনেক গভীর। এটা নিয়ে ইনশাল্লাহ আমি ডিপলি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। যদি আপনারা কথা দেন যে ভাই আপনার সাথে শিখবো, আপনি ক্লাস দেন, ইনশাল্লাহ আমি দিব। যদি আপনাদের ওইরকম ইচ্ছা শক্তি থাকে যে ভাই কয়েকটা মাস প্রয়োজন আমি পরিশ্রম করব, লাইফে কিছু একটা আমাকে করতে হবে, তাহলে আমি শিখাবো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা জিনিস। তার মানে কি বুঝলেন? বিটকয়েন আবার যারা হচ্ছে 2023 সালে কিনছে, বর্তমান 2025 সাল, মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে যারা ওই সময় বিটকয়েন কিনে রাখছে, তারা বর্তমানে একটা বিটকয়েনে 70 থেকে 80 লক্ষ বা তারও অধিক কিন্তু লাভে আছে। তার মানে এটা কি লং টাইম একটা প্রসেস। আপনি চিন্তা করেন, তারা 2 থেকে 2.5 বছর বা 3 বছর পর্যন্ত যারা হোল্ড করছে, কয়েকটা বিটকয়েন যারা কিনে রাখতে পারছে, যারা কয়েক লক্ষ টাকার মালিক ছিল, যারা কিনছে, এখন তারা কয়েক কোটি টাকার মালিক। ভেরি সিম্পল না? শুনতে অনেক ভালো লাগে না ভাই? সেম টু সেম আপনি জায়গা জমি কিনেন, বুঝে শুনে কিনেন, কাগজপত্র দেখেন। আমি আপনাকে বলতেছি না, আমি আবারও বলতেছি, আমার কথা শুনে ইন্সপায়ার হয়ে আপনি কালকে গিয়ে আপনার কাছে 10 লাখ টাকা আছে, ইনভেস্ট করে দিয়ে একটা জায়গা কেনার দরকার নেই। আপনি আগে দেখেন জায়গা সলিড কিনা, কাগজ ঠিক আছে কিনা, এবং ওই লোকেশনে যে আপনি জায়গাটা কিনবেন ওই জায়গাটার অ্যাকচুয়াল ভ্যালু আছে কিনা। ধরেন আপনি আজকে আমি এক্সাম্পল দিই, তার আপনার ওই জায়গাটা বর্তমানে আপনার কাছে ধরেন দাম চাচ্ছে 50 টাকা একেবারে, বা 50 লক্ষ টাকা। আচ্ছা 50 টাকা কম মনে হয়, এটা উদাহরণ দিলে মানায় না, 50 লক্ষ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটার আসলে ভ্যালু এতটা নাই, 10 লক্ষ টাকার মতো ভ্যালু আছে। এখন আপনি যদি 50 লক্ষ টাকা দিয়ে জায়গাটা কিনেন, অ্যাসেট কিন্তু আপনার থেকে যাচ্ছে, এখানে জিরো হওয়ার কোনো কিছু নেই। কিন্তু এই ইনভেস্টিংটা আপনার প্রফিটে আসতে গেলে হয়তো এমনও হতে পারে 30 থেকে 40 বছর পর্যন্ত আপনার লেগে যেতে পারে এই জায়গাটার দাম গিয়ে 70-80 হাজারে বা তারও বেশি দাঁড়াইতে। কারণ আপনি ভ্যালু বেশি দিয়ে কিনছেন, বাট অ্যাকচুয়াল এই জায়গাটার এত ভ্যালু নেই, ভ্যালু আছে 10 লাখ। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে কিনেন, আপনি 2-3-5 বছরে দেখাচ্ছে এই জায়গাটা কয়েক গুণ আপনাকে প্রফিট জেনারেট করে দিয়ে দিবে, দেখা যাচ্ছে তখন 20 লক্ষ টাকা হয়ে যাবে। এটা হচ্ছে ইনভেস্টিংয়ের একটা সিস্টেম। আপনি ইনভেস্টিংয়ের ক্ষেত্রে অনেক ফান্ডামেন্টাল অনেক কিছু জানতে হবে। একটা জিনিস মনে হইলেই নিয়ে নেওয়া যাবে না। বিটকয়েন এখন আপনার মনে হচ্ছে $97,000 আছে, মনে হইলো যে বিটকয়েন আরও উপরে যাবে, আমি নিয়ে নিলাম না। বিটকয়েনের একটা মুভমেন্ট আছে, আপনাকে ওইটা বুঝে শুনে নিতে হবে। এমনও মানুষ আছে সে 1 কোটি টাকা ইনভেস্ট করে দেখাচ্ছে একদিনে বিটকয়েনে $1,000 ফার্ম করে নাই, তার কিন্তু $1,000 প্রফিট নেই। কিন্তু আমি মাত্র $4,000 ইনভেস্ট করে $1,300 প্লাস প্রফিটে আছে। দেখাইলাম না আপনাদেরকে? কেবল দেখাইলাম তো। এটাই হচ্ছে জিনিস, আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কিভাবে কখন কিভাবে করতে হবে, আপনি নিজেই বুঝে যাবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে হচ্ছে একটা জিনিস বলি, কেন হচ্ছে আমি শুরুতেই বলছিলাম যে ব্যাংকে কখনো ইনভেস্ট করা যাবে না। ব্যাংকে ইনভেস্ট করা সবচেয়ে খারাপ, যদি সবচেয়ে সেফ তবে সবচেয়ে খারাপ। কেন আসেন আমি দেখাই। ধরেন ব্যাংকে আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, 100 টাকা ইনভেস্ট করলেন বা এফডিআর করলেন বা হচ্ছে ফিক্সড ডিপোজিট করলেন। আপনি জানেন 1 বছর পরে ব্যাংক আপনাকে 5%, 10% বা 6%, সর্বোচ্চ আমি যতটুকু জানি 7 থেকে 8% পর্যন্ত সম্ভবত দেয়। এখন ধরেন আপনাকে 8%ই ধরেন দিল ব্যাংক, 8% দিল ব্যাংক। 1 বছর পরে আপনি ধরেন 100 টাকা রাখলেন ফর এক্সাম্পল। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনাকে ব্যাংক 1 বছর পরে দিল কত? এখান থেকে টোটাল 108 টাকা। 100 কত? 8 টাকা।
এখন আপনি সেম টু সেম টাইমে আপনি অ্যাট দ্য সেম টাইম যদি একটা শেয়ার মার্কেটে যদি একটা ইনভেস্ট করতেন 100 টাকার, দেখা যাচ্ছে আপনার ওই অ্যাসেটটা যদি ফার্ম করতো, আপনাকে এমনও অনেক শেয়ার মার্কেটের এমনও রেকর্ড আছে 30% 25% পর্যন্ত মাত্র 1 বছরেও কিন্তু রিটার্ন দিচ্ছে। 1 বছর সময় লাগে না, তার থেকে কম সময়ের মধ্যেও কিন্তু রিটার্ন দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে যদি এখানে 20% দেয়, আপনার জন্য কোনটি ভালো? কোনটি এখানে ভালো? ডেফিনেটলি এইটা ভালো, কিন্তু এখানে হয়তো বা রিস্কটা একটু কম, হয়তো বা কি রিস্কটা একটু কম। এখানে দেখা যাচ্ছে এটা আপনার ফিক্সড, এটা আসবেই, কিন্তু এখানে হয়তো বা এটা ফিক্সড না, এটার থেকে বেশিও হইতে পারে, আবার কি কমও হইতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায়, ওইখানে তো আপনি দেখা যাচ্ছে হয়তো বা 1 বছর আপনার একটু ডাউনে আছে মার্কেট, লং টাইমের প্রসেসে গিয়ে একটা মার্কেট তো ভাই সারা জীবন ডাউনে থাকবে না, একটু ডাউনে আসবে, বা 1 বছর সে কয়েক % ডাউনে থাকলো, পরের বছর দেখবেন যে সে আবার উপরে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আজকে বলে দিই, ইনভেস্টিংয়ে সব সময় হোল্ড ইজ গোল্ড। যার হচ্ছে ইনভেস্টিংয়ে হোল্ড করার ক্ষমতা আছে, সে লাইফে কিছু করতে পারবে। এটা ইনভেস্টিংয়ের কথা বলতেছি, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে না। ট্রেডিংয়ে কিন্তু আবার এটা চলবে না, ট্রেডিংয়ে হচ্ছে আবার আলাদা। বাট ইনভেস্টিংয়ে হোল্ড ইজ গোল্ড, এই জিনিসটা যদি কেউ মাথায় রাখতে পারে, আপনার সময় লাগতে পারে, বাট আপনার একদিন না একদিন গিয়ে আপনি ভালো কিছু পাবেনই, যদি আপনি সঠিক অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন বা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন। শর্ট টাইমের জন্য হয়তো একটু লোকসানে থাকলো, বাট লং টাইমে গিয়ে ভালো কিছু করবেন। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস আমি মনে করি পার্সোনালি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কেন বললাম দেখেন ব্যাংকে এত ঝুঁকি নেই, তারপরেও আমি কেন বললাম ব্যাংকে ইনভেস্ট করা সবচেয়ে খারাপ। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে ব্যাংক ধরেন আপনাকে 100 টাকা থেকে কত দিল, 1 বছর পর 108 টাকা, ঠিক আছে? বুঝেন। এখন একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমার এখানে কিভাবে এক্সাম্পলটা দিই, ধরেন এটা একটা মোবাইল, একেবারে ধরেন সস্তা একটা মোবাইল, 100 টাকা, এক্সাম্পল সেম ভাবে দিই। ধরেন 100 টাকা এই মোবাইলটার দাম, এখন 1 বছর পরে গিয়ে এই সেম মোবাইলের দাম হয়ে গেল কত, ধরেন 110 টাকা, ধরেন 110 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে 100 টাকা থেকে যে 110 টাকা যে হয়ে গেল, 100 টাকাতে কি 100 টাকা থেকে যে 110 টাকা যে হয়ে গেল, এই জিনিসটা কি হলো, মাত্র 1 বছরের মধ্যে একটা মোবাইলের দাম। তার মানে কি বাংলাদেশে এটা কি বলে, এই যে একটা জিনিসের দাম যখন বাড়ে আমরা এটাকে কীভাবে মানি, ইনফ্লেশন রেট বলে, হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন একটা জিনিস চিন্তা করেন, একটা সামান্য মোবাইলের আমরা যদি মুদ্রাস্ফীতি দেখি, তাহলে আমরা এখানে মোটামুটি দেখতে পারতেছি যে 1 বছরের মধ্যে একটা মোবাইলের দাম 100 টাকার একটা মোবাইল 110 টাকা গিয়ে রূপান্তর হইলো, মানে হচ্ছে এখানে 10%। অ্যাট দ্য সেম টাইম 1 বছরের মধ্যে ব্যাংক মাত্র আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, তাও ম্যাক্সিমাম যদি আমি ধরি 8%, যদিও 8% কোনো ব্যাংকে আমার জানা মতে দেয় না, দিলেও ওটা ব্যাড ট্যাক্স বাদ দিয়ে এত থাকে না, তারপর আমি ধরে নিলাম। চিন্তা করেন তখন আপনার 108 টাকা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই 100 টাকা যদি আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট না করে সেম টাকাটা যদি আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাসেটে যদি ইনভেস্ট করে রাখতেন, ওইটা আপনাকে 10% অ্যাটলিস্ট না দেখ, তার থেকে তো বেশি দিত, বা 1 বছরে না দেখ, আপনি কয়েক বছর যখন হোল্ড করতেন, ওই যে বললাম হোল্ড ইজ গোল্ড। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার আশেপাশে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো বিগত 1 থেকে 2 বছর আগে 10,000 20,000 টাকা হয়তো বা কয়েক শতাংশ পাওয়া যায়। তো একটা এক্সাম্পল বললাম আর কি, হয়তো বা এর থেকেও বেশি। আজকে খবর নিয়ে দেখেন ওই জায়গাগুলো বর্তমানে কয়েক গুণ বেড়ে গেছে, মানে তার ডবলেরও ডবল। তার মানে আপনি এখানে ব্যাংকে রাখলে মাত্র যেখানে 7 থেকে 8% পাচ্ছেন, তাহলে আপনি একটা অ্যাসেটে করলে যদি 50%ও পান, তার মানে 100 টাকা যদি আপনি ডিপোজিট কোনো জায়গায় ইনভেস্ট করেন, আপনি পাচ্ছেন 150 টাকা। তো ভালো কোনটা আর খারাপ কোনটা আপনি আমাকে বলেন। এই ব্যাংকে যে রাখলেন আপনার ইনফ্লেশন রেটের সাথে, দিন শেষে আপনার কি হচ্ছে, ধরো বাংলাদেশে আমি যদি 2024 সালের কথা বলি, বাংলাদেশে 2024 সালে ইনফ্লেশন রেট ছিল সম্ভবত 12%। যদি এটা খাতা কলমের হিসাব, কিন্তু বাস্তবে আরও বেশি। আপনি কাঁচা বাজারের দিকে তাকান বা অন্যান্য আপনি বাজার দ্রব্যের মূল্যের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে ইনফ্লেশন রেট কতটা বাড়ছে। আপনি ধরুন 2,000 টাকা দিয়ে যে চালের বস্তা কিনতে পারতেন, এখন ওই চালের বস্তা অলমোস্ট ভালো বলে 4,000 টাকার কাছাকাছি, বা একটু কম হবে। যাই হোক, তো এখান থেকে কী শিখলেন বা কী বুঝলেন? তার মানে ওইখানে আমরা মোটামুটি ইনফ্লেশন রেট আমরা যদি সরাসরি বাস্তবিক অর্থে যদি মানে যদি বুঝতে যাই, দেখা যাচ্ছে মোটামুটি অনেক 20% বা 30%-এর উপরে। তার মানে ওই জায়গায় আপনাকে ব্যাংক দিচ্ছে মাত্র 8%। তাহলে আপনার জিনিসটা বোঝাচ্ছে, তার মানে আপনি 1 বছর আগে যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনতে পারতেন, ওই সেম জিনিসটা আপনি যদি এখানে 20% ধরে 1 বছর পর আপনাকে কিনতে হবে 120 টাকা দিয়ে, কিন্তু ব্যাংক আপনাকে ওই জায়গায় দিচ্ছে কত, 108 টাকা। তাহলে আপনার বাকি 12 টাকা লস না এখানে? তার মানে আপনি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখা ভালো, নাকি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে মাত্র কয়েক % ইন্টারেস্ট নেওয়া ভালো? আপনি নিজেকে প্রশ্ন করেন না। হয়তো এটা সেফ, কিন্তু আপনি যদি ওইভাবে বুঝে শুনে ইনভেস্ট করতে পারেন, অনেক সেফ অ্যাসেট আছে। যে বললাম জায়গায় আপনি ইনভেস্ট করেন, ভাই আপনাদের খারাপ চাচ্ছি না,
এতটুকু মাথায় রাখেন, খারাপ চাচ্ছি না। আপনাদের যেটা ভালো হবে, যদি ওরকম অ্যাবিলিটি থাকে, ভালো কিছু জায়গা আছে, ভালো কিছু পজিশন আছে, এমন আপনার যদি ওইরকম অ্যাবিলিটি থাকে, ওই সমস্ত হচ্ছে অ্যাসেট আপনি ইনভেস্ট করে রাখেন, কাজে আসবে। যারা হচ্ছে টোটালি কোনো রিস্ক নিতে চাচ্ছে না, যে না ভাই আমি ট্রেডিং অনেক ভয় পাই, আমি করবো না, তবে একটা জিনিস মাথায় রাখবেন ভাই, ভয়কে জয় করতে পারলে লাইফে কিছু করতে পারবেন। আমি ছেলে কিন্তু আজকে এই জায়গায় এমনি এমনি আসেনি, ঠিক আছে? হয়তো বা অনেক বড় কিছু হয়ে যায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে যেটা করতে পারছি, হাজারো 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 কোটি মানুষ এটা তাদের স্বপ্ন, ঠিক আছে? শুধু এটাই বললাম। তো যাই হোক, আমার কথা হচ্ছে আপনি যাই করেন না কেন, আপনার নলেজ থাকতে হবে। একটা গল্প বলি ভাই, শুনেন, সত্য ঘটনাই। আমি তাদের মুখ থেকে, যাদের দোকানে ছিল তাদের মুখ থেকে কথাটা শুনছিলাম। তাদের দোকানে থাকতো ছেলেটা, সেটা যে করলো, একটা সেরা শার্ট এবং একটা সেরা লুঙ্গি এবং হচ্ছে একটা গামছা পরে, একজোড়া জুতা পরে হচ্ছে শুধুমাত্র ওই দোকানে আসছে চাকরি করার জন্য। বাড়ি করছে অনেক দূরে বাড়ি। আসার পরে ছেলেটা একটা জিনিস করলো, মান্থলি সম্ভবত তাকে 3,000 কি 2,000 টাকা করে দেওয়া হইতো। সে যেটা করলো, এখানে আসার পরে একটা হচ্ছে সমিতি ক্রিয়েট করলো, ওই মার্কেটে একটা সমিতি ক্রিয়েট করলো। ওইটা কাপড় দোকান ছিল, টোটাল একটা মার্কেট ছিল, ওইখানে তার পরিস্থিতি ভালো ছিল, খুব ভদ্র একটা ছেলে ছিল। একটা মার্কেটের সমিতি ক্রিয়েট করলো, করে প্রত্যেক মাসে হচ্ছে 2,000 টাকা করে তাদের সমিতিতে জমা রাখতো, এবং যেখানে সে নিজে হচ্ছে সভাপতি ছিল। এবং যেটা করে, প্রথম মাসে সে একটা প্ল্যানিং করে, ওই বন্ধু বান্ধবদেরকে না জানিয়ে সে টাঙ্গাইলে, সম্ভবত টাঙ্গাইলে একটা কি শাড়ি কাপড় জানি পাওয়া যায়, তাঁতের শাড়ি বা এই টাইপের একটা কাপড় পাওয়া যায়, সেই কাপড়গুলো সে সম্ভবত 600 টাকা বা 700 টাকা এই টাইপের একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে অলমোস্ট 1 লক্ষ টাকা দিয়ে ওদের সাথে কোনোভাবে হচ্ছে সে মানে কানেকশন ছিল বা হচ্ছে যোগাযোগ ছিল বা আগে থেকে পরিচয় আছে, যে কোনোভাবে তাদের সাথে কথাবার্তা বলে পরিচিত হয়ে ওই জিনিসগুলোকে হচ্ছে সে ওইখান থেকে 20,000 টাকা নিয়ে গিয়ে 1 লক্ষ টাকার কাপড় চোপড় সে নিয়ে আসে, বলে যে আমি এই জিনিসগুলো বিক্রি করে দেন হচ্ছে আপনাকে এসে বাকি টাকা দেব। চিন্তা করেন কতটুকু সে রিস্ক এবং কতটুকু সাহস নিয়ে হচ্ছে সে গেছে। যদি আল্লাহ না করুক কোনো কারণে লস হইতো, চিন্তা করেন যে 20,000 টাকা দিয়ে 1 লক্ষ টাকার কাপড় চোপড় নিয়ে আসছে, যে বাকি 80,000 টাকা আমি বিক্রি করে এনে আপনাকে দিব। তার সাথে আগে থেকে নেগোসিয়েশন ছিল, ওই ব্যাপার হচ্ছে সে গেল ওইখানে, এনে সে যেটা করলো, মার্কেটে ওই কাপড় ধরেন সে 600 টাকা করে কিনে আনলো, 600 টাকা করে কিনে এনে সে হচ্ছে ওই কাপড় বিক্রি করলো 1,000 টাকা করে। কিন্তু এখান থেকে দোকানদার যারা, তারা দেখাচ্ছে যখন তারা নর্মালি এখান থেকে যখন কাপড়গুলো কিনে দেখাচ্ছে আরেকটু বেশি দামে তারা হচ্ছে কিনে, হয়তো বা 1,100 টাকা দিয়ে কিনে, কেউ বা 1,150 টাকা বা 1,050 টাকা। এক কথা হচ্ছে সে যে চালাকিটা করলো, সেটা হচ্ছে দোকানদাররা নর্মালি যে প্রাইসে হচ্ছে কাপড়গুলো নেয়, সে কি করলো, ওই প্রাইসের থেকে অনেকটা কম প্রাইস দিয়ে হচ্ছে এগুলো বিক্রি করলো। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, সে যে প্রাইসে হচ্ছে জিনিসগুলো কিনে আনলো, তার থেকে মোটামুটি হিউজ পরিমাণ সে বেশি বিক্রি করলো। তাহলে এখানে কি হলো, 1 লাখ টাকার মোটামুটি কাপড় চোপড় এনে সে এখানে হিউজ পরিমাণ একটা লাভ করে ফেললো। সবাই কিন্তু নেওয়া শুরু করলো, কারণ সবাই দেখতেছে যে কম দাম, তাদের কষ্ট করে কোথাও যাওয়া লাগলো না, নিয়ে আসলো, সে 1 লক্ষ টাকার কাপড় নিয়ে আসলো। এই যে দেখেন, সে যে এটা, এই যে এখান থেকে একটা রিস্ক নিল, রিস্ক নিয়ে কি করলো, ওইখান থেকে সে মাত্র সামান্য কিছু পরিমাণ প্রফিট করে ফেললো। এবং ওই যে 20,000 টাকা, 20,000 টাকার জায়গা তখন 20,000 টাকা রেখে দিল, তার লভ্যাংশ দিয়ে পরের মাসে সে অন্যান্য জিনিসপত্র এভাবে আনা শুরু করলো। এবং ওই মার্কেটে কম প্রাইসে ও হোলসেলে নিয়ে আসতো, ওই জিনিসগুলোকে সে এরপরে একটু সরা দামে বিক্রি করতো, কিন্তু দোকানদাররা যে রেট নেয় তার থেকে একটু কমে, মানে সে ইন্টারেস্টটা কম রাখতো। এভাবে করতে করতে সে যখন কয়েকটা বছর করলো, তার মোটামুটি ভালো একটা ক্যাপিটাল হয়ে গেল। তো সর্বশেষ আমি যেটা শুনলাম এবং সর্বশেষ যেটা জানালো আমাকে, ওই ব্যক্তি বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক। তো এখান থেকে আপনি কি শিখলেন? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটা, যে আপনাকে লাইফে রিস্ক নিতে হবে, তবে রিস্ক ওইভাবে নিতে হবে, আপনাকে সঠিকভাবে বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শুধু আপনি রিস্ক নিলে হবে না, আপনি টাকা আছে ব্যাংকে রেখে দিলেন হবে না। আপনার প্রফিট আসবে ঠিকই, বাট দিন শেষে আপনার টাকা কখনো বৃদ্ধি হবে না, বরং দিন শেষে কমতে থাকবে, ডিক্রিজ হবে, ইনক্রিজ হবে না। বুঝে শুনে সব জায়গায় ইনভেস্ট করতে হয়। লাইফে শুধু ইনভেস্ট করলে হবে না, বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? আপনার প্লেস লাগবে। আপনি এখান থেকে একটা শপ নিয়ে নিলেন, কিন্তু শপটা হচ্ছে মাছ বাজারের মধ্যে, দেখা যাচ্ছে আপনি স্বর্ণের দোকান দিয়ে বসে আছেন, আপনার স্বর্ণ কি বিক্রি হবে? হবে না তো, কারণ আপনার প্লেস ভালো না। আপনি হয়তো এখানে অনেক টাকা ইনভেস্ট করছেন, দিন শেষে আপনি প্রফিট আনতে পারবেন না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল জগতে যদি আপনি ভালো কিছু করার ইচ্ছা থাকে, আপনাকে মাথা খাটাইতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ভালো কিছু করতে পারবেন। তো আমি জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু জানাইতে পারছি বা কতটুকু শিখাইতে পারছি। আই হোপ যে ভিডিওটা থেকে কিছু না কিছু হলে ইনফরমেশন পাইছেন। যদি আপনাদের ইচ্ছা থাকে, ইনশাল্লাহ নেক্সটে ট্রেডিং বলেন বা হচ্ছে আপনার ইনভেস্টিং বলেন, শেয়ার মার্কেটে ইনভেস্টিং বলেন, ক্রিপ্টো বলেন, এভরিথিং ইনশাল্লাহ আমি শিখাবো। ফরেক্স বলেন, ঠিক আছে?
প্রত্যেকটা জিনিস শিখাবো, শুধু আপনাদের ইচ্ছা থাকতে হবে শিখার। যদি অ্যাকচুয়াল আপনাদের ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমি শিখাবো, ঠিক আছে? তো অলরেডি আপনারা গেস করতে পারছেন আমার ভয়েসের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এতক্ষণ আসলে কথা বললে ভাই ক্লিয়ারলি কথা বলা সম্ভব না, অনেক কষ্ট ভাই। আপনারা তো মনে করতেছেন যে ভিডিওটা দেখলেন আর হয়ে গেল, না ভাই, আমি এখান থেকে ভিডিওটা বানাচ্ছি, কত যে কষ্ট হচ্ছে এটা আমি জানি, আমার অলরেডি ভয়েস ডাউন, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই পাশে পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।